ত্রিকালদর্শী এক কর্মী, লেখক, সংগ্রামী। 1929 সালে পরাধীন ব্রিটিশ ভারতে তার জন্ম ও বেড়ে ওঠা। শৈশব থেকেই তিনি বুঝেছিলেন ঘটনাই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। মেধাবী ছাত্র আহমদ রফিক ভর্তি হতে চেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুযোগ পেয়েছিলেন কেমিস্ট্রিতে অনার্স পড়ার, কিন্তু নীতির প্রশ্নে তিনি ছিলেন অটল। তদবিরে অভ্যস্ত না হওয়ায় আবাসিক ছাত্র হিসেবে ভর্তির সুযোগ পাননি। তার আক্ষেপ ছিল, আবাসিক ছাত্র হিসেবে সুযোগ পেলে বিদ্বৎ সমাজে তার গ্রহণযোগ্যতা আরও বেশি হতো। পরে ভর্তি হন ঢাকা মেডিকেলে। সারা জীবন আমি লক্ষ্য করেছি ঘটনা যেন আমাকে টেনে পেছনের দিকে নেওয়ার চেষ্টা করেছে, আর আমি চেষ্টা করেছি ঘটনার মুখোমুখি হয়ে তাকে প্রতিহত করতে। একটা বিপরীত স্রোতে গতিশীল থেকেছি সারাটা জীবন। এই দ্রষ্টার অভিজ্ঞতাই তাকে বানিয়েছিল 52 সৈনিক, ভাষা সংগ্রামী আহমদ রফিক। কিন্তু সংগ্রামের পথ ছিল আরো কঠিন। মেডিকেল কলেজে কারো নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলো না, শুধু তার নামেই হলো। ইস্কান্দার মির্জার গভর্নর 92 ক ধারায়। 1.5 বছর নিজের খরচও নিজেকে জোগাতে হয়েছে। না পরিবার, না কোনো স্বজন, না দল, কেউ পাশে দাঁড়ায়নি। এই কঠিন সময়ে তিনি হয়ে উঠলেন সমাজের চিকিৎসক। মেধাবী ছাত্র রফিককে গ্রাস করল বামপন্থী রাজনীতি ও সাহিত্য চর্চা। 1953 সালেই তিনি লাভ করেন কমিউনিস্ট পার্টির সদস্যপদ। 71-এর রক্তক্ষয়ী জনযুদ্ধের প্রত্যক্ষদর্শী তিনি। বিপন্ন ঢাকায় অতি গোপনে মুক্তিকামী অনেকের চিকিৎসার বন্দোবস্ত করে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। স্বাধীনতার পরেও তার গভীর আক্ষেপ ছিল, আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু তা জাতীয় ভাষা বাংলা নয়। তার মতে উচ্চশিক্ষা থেকে উচ্চ আদালত পর্যন্ত বাংলা চালু না হওয়ার পেছনে আসলে সদিচ্ছার অভাবটাই দায়ী, যার মূল কারণ 250 বছরের ঔপনিবেশিক শাসনের প্রভাব। তার সাহিত্য জীবন শুরু হয় 1958 সালে প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ শিল্প সংস্কৃতি জীবন দিয়ে। তিনি বিশ্বাস করতেন সংস্কৃতি মানেই কেবল কৃষ্টি নয়, বরং মানুষের জীবনযাপনের সঙ্গে যুক্ত এক বিস্তৃত সংগ্রাম। 1962 সালে তিনি প্রকাশ করলেন আধুনিক সাহিত্য পত্রিকা নাগরিক। এরপর 1964 সালে বাঙালির জাতীয় শিল্পোদ্যোগের প্রকাশ হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন ওরিয়ন ল্যাব। কিন্তু অর্থনৈতিক লেনদেনের নৈতিক বিপর্যয় অনিবার্য হয়ে উঠল। তিনি এক মুহূর্ত দেরি না করে পদত্যাগ করেন শূন্য হাতে। তার জীবন ছিল ব্যক্তি জীবনের চেয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণ ভাবনায় বেশি নিবেদিত। 80-র দশকে দেশের ঔষধ নীতি প্রণয়নে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। যেখানে বহুজাতিক কোম্পানির নীতির বিরুদ্ধে তিনি সম্মুখ সারিতে লড়েছেন। তার দৃষ্টি ছিল মানব কল্যাণের মূল মন্ত্র, ইতিহাস ও জ্ঞান চর্চার দিকে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছিলেন, আহমদ রফিক প্রতিনিয়ত প্রয়োজনীয় লেখালেখির মধ্য দিয়ে সমাজের চিকিৎসা করে গেছেন। তিনি শুধু দেশেই নয়, 2 বাংলায় সাহিত্যের সংযোগ ও লেখকদের বিকাশে নিরন্তর কাজ করে গেছেন। তিনি ছিলেন ভাষা আন্দোলন ও রবীন্দ্র গবেষণা সহ নানা বিষয়ের শতাধিক গ্রন্থের অমূল্য প্রণেতা। 1989 সালে প্রতিষ্ঠা করলেন রবীন্দ্র চর্চা কেন্দ্র ট্রাস্ট, যার পরিচালনার ব্যয় তিনি নিজেই নির্বাহ করতেন। এর মাধ্যমে ঢাকা ও কলকাতায় 4টি করে রবীন্দ্র সাহিত্য সম্মেলন সম্পন্ন করেন। রবীন্দ্র চর্চায় তিনি 2 বাংলায় সমান শ্রদ্ধেয়। কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট তাকে সম্মানিত করেছে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে। অধ্যাপক সৈয়দ আজিজুল হক তাকে আখ্যা দিয়েছিলেন বাঙালি রেনেসার মহান পুরুষ হিসেবে। রবীন্দ্র চর্চা কেন্দ্রের জন্য স্থায়ী ঠিকানার সুযোগ এলেও স্বৈরাচারী এরশাদ সরকারের পৃষ্ঠপোষকতা নীতি ও আদর্শে অটল আহমদ রফিক প্রত্যাখ্যান করেন। তবু তিনি কবি হিসেবে উচ্চারণ করেছেন সে আক্ষেপ, দেশ খুঁজেছি, মানুষ খুঁজেছি, শতকের পর শতক শেষ, ভূখণ্ড ঘিরে ভাষাও পেয়েছি, তবুও জোটেনি কল্যাণী দেশ। তিনি ছিলেন একজন নির্মোহ, অবৈষয়িক ও নির্বিরোধ মানুষ। এমন আত্মত্যাগী মানুষটি যখন বয়সের ভারে নুব্জ, তখন জানতে পারি তার ঘরটি ভাড়া, নিজের নয়। তবুও তিনি অশীতিপর বয়সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র সাহিত্য গবেষণার জন্য ট্রাস্ট গঠনে আর্থিক অনুদান প্রদান করেছেন। আমার পরিবারের সদস্যদের যে গড় আয়ু, সে অনুযায়ী আমার তো এতদিন বেঁচে থাকার কথা নয়। যেহেতু আমার কোনো উত্তরাধিকারী নেই, সেহেতু অর্থকড়ি কারো জন্য রেখে যাওয়ার বাধ্যবাধকতাও নেই। জীবনের শেষ দিকে, বিশেষত 2019 সাল থেকে যখন তার অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়, তখন নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান তার পাশে এসে দাঁড়ায়। চোখের পীড়ার কারণে পড়তে এবং লিখতে না পারার বেদনা তাকে মানসিকভাবে কাবু করে ফেলেছিল।
এমন নিঃসহায় জীবন তিনি চাননি। তাকে দেখাশোনার দায়িত্বে ছিলেন রক্ত সম্পর্কহীন স্বজন আবুল ও চন্দ্রবানু, যাদের অফুরন্ত দরদেই তিনি জীবনের শেষ দিনগুলো পার করেছেন। 2024 সালের 5 জুলাই সবশেষ অসুস্থ অবস্থায় স্বজনদের কাঁধে ভর করে অনুষ্ঠানে এলেন। তিনি পেলেন ব্র্যাক ব্যাংক সমকাল আজীবন সম্মাননা। মনে হয় আরো কিছু কাল বেঁচে থাকি, আরো কিছু কাজ করি, তবে আমার বড় দুর্ভাগ্য, এখন শরীরে অসুখ বেঁধেছে, তবু নতুন কিছু করার স্বপ্ন দেখি। এই আকুলতা ছিল তার শেষ আকুলতা। মানবিক সমাজ বিনির্মাণে দায়িত্ব পালনে তরুণদের প্রতি তার ভালোবাসা এবং আহ্বান ছিল, যেন তারা দেশ ও জাতির এই অপূর্ণতা ঘুচিয়ে তার স্বপ্ন পূরণ করে। নিঃসঙ্গতা ও অবহেলার ভার নিয়ে 2 অক্টোবর 2025 তারিখে এই মহৎ মানুষটি ইহলোক ত্যাগ করেন। হয়তো সংজ্ঞাহীন অবস্থায় শেষ মুহূর্তে তিনি তার প্রিয় কবি রবীন্দ্রনাথের মতোই চেয়েছিলেন মানুষের শেষ আশীর্বাদ। জীবনভর মানুষের সেবায় নিয়োজিত এই চিকিৎসক, ভাষা সংগ্রামী তার আজন্ম দায়বদ্ধতা বজায় রেখে তার দেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য দান করে গেলেন। তিনি ছিলেন সমাজের বাতিঘর, এক নিঃসঙ্গ দার্শনিক। তার জীবন আমাদের চোখে জল এনে প্রশ্ন রেখে গেল, আমরা কি আহমদ রফিকের মতো ত্রিকালদর্শী ব্যক্তিদের যোগ্য সম্মান দিতে পেরেছি? তার সারা জীবনের স্বপ্ন সাম্য, মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠা করতে আমরা অবিচল থাকব। শ্রদ্ধাঞ্জলি, আহমদ রফিক।